ডাক্তার তোমাকে হার্ট থেকে বলছে। তুমি এক করছো, আমাকে নামি দাও, আমি পড়ে দেবো, আমাকে নামি দাও, আমি পড়ে দেবো। আমি মরি কেন গো, তুমি আমাকে বাতাস করো। বাঁচবে না, ভেতরকার পাঁচ সব পুরি ড্যামেজ হয়ে গেছে। আরে সর্বনাশ, ডাক্তার বাবু তুমি কি বলছো গো? আমি কি সত্যি সত্যি মরে যাবো? বাঁচার কোনো রাস্তা নাই? রোহান, তোমার আব্বা খালি ব্যাঙ্গালোর চলে যাও, পশুর সব পার্টস লাগিয়ে দিবে, ওই 20 লাখ টাকা মতন খরচা হবে। 20 লাখ টাকা? তাহলে আর বেঙ্গল ফ্যাঙ্গল নিয়ে যাবো না, এইখানে একটা কবিরাজ আছে, কাজ রাস্তা খাওয়াবো, ভালো হয় হবে, না হয় না হবে, ফালতু 20 লাখ টাকা দিয়া। না বাপ, গাছ গাছ রেখেই কিছু হবে না, ভেতরকার পার্ট সব পড়ে গেছে, দরকার 2 বিঘে জমি বেচে আমাকে ব্যাঙ্গালোরে লিচো। আব্বা, তোমার জীবন আগে না জমি আগে? আমি জমি জায়গা বিক্রি করতে পারবো না, দরকার হয় তুমি মরো। না বাপ, আমি সব বুঝতে পেরেছি। তুই তোমার কি হলো? তুমি কথা বলো, তুমি কথা বলো। এই তোমরা কি হয়েছে করো না, বৌমার কিচ্ছু হবে না। এই রোহান, এই গাছের বেটি খাই দে আর মাথায় পান ঢাল, দেখ সব ঠিক হয়ে যাবে। আব্বা, তোমাকে আমি ডাক্তার লাইতে পারছি, আর তুমি ডাক্তার না লেসি জঙ্গল থেকে গাছ সে করলে চলে এসো। এটা সে কর না রে, দামি ওষুধ আমাকে ওই কলক সাধু দিয়েছে, বেটি খাই দে, দেখ সব ঠিক হয়ে যাবে। ওগো, তুমি সারা জীবন কিপটুমি করে কি করিস বলো তো? আজ তো বৌমা মরতে বসেছে, তাও কিপটুমি করছো, তোমার একটু বিবেকে বাজছে না? আব্বা, তোমার কারণে যদি আমার বোর কিছু হয়ে যায়, তাহলে তোমাকে আমি জীবনেও ক্ষমা করবো না। আরে চিচি, তোরা তো দেখছি সবাই বেশি বকছি রে। আরে গাছটা বেটি খাই দে, দেখ ঠিক হয়ে যাবে। গাছকে যদি সব রোগ ভালো হয়ে যেত, তাহলে আর কেউ ডাক্তারের কাছে যেত না। তার মানে ডাক্তার আমাকে আনতেই হবে না? ঠিক আছে, তো ডাক্তারে যে কি করে তাই দেখছি। ডাক্তার বাবু, ও তো লিটার পেটের করো না, তাড়াতাড়ি চলো। তুমি অমন করছো কেন? রোগীর অবস্থা খুব খারাপ নাকি? আরে না না, রোগীর অবস্থা খারাপ হবে কেন? এক গামলা ভাতলি খাইছে। খাইছে তো আমাকে দেখতে এসছো কেন? আরে খারাপ নাহলে অমনি ডাকতে এসছি, চলো তাড়াতাড়ি। ঠিক আছে চলো। আরে সর্বনাশ, 2টো ইঞ্জেকশন নেওয়া হয়নি, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আরে খেপা ইন্ডেকশন লাগবে না, 10-15 টাকার ওষুধ দিলে ভালো হয়ে যাবে। কি গো, ভালো হবে তো? তা আমি কেন বলবো রুগী ভালো হবে কি হবে না? আমি রুগী দেখেছি নাকি? রুগীর কি হয়েছে? তেমন কিছু হয়নি, মুখ দিয়ে ফ্যাপড়া কাটছে আর ওই ঝিকছে। এটাকে সামান্য কিছু মনে করছো? লাও তাড়াতাড়ি চলো। না না, গাড়িতে যেতে হবে না, গাড়িতে গেলে তুমি আবার তেল খরচ নেবা না তো? তেল খরচ তো নেবই, গাড়ি কি পান্টি চলে নাকি? থাক, তাহলে আর গাড়ি নিয়ে যেতে হবে না, মাঠ দিয়ে অল্প রাস্তা, দুজনে গল্প করতে করতে চলে যাবো। আমার হাতের অভ্যাস নাই, আমি হেঁটে পারবো না। এই কেডা দূরে বাড়ি মারছে? ভাই আমি। কে? ফকির না কুটুম? কি দরকার? ভাই আমাকে চিনতে পারছেন না? আমি আপনার বিয়ান। সে চিনতে পারছি, তুই এখানে কি দরকার? আমার মেয়ের অসুখ হয়েছে, আমি দেখতে আসবো না? চোখে দেখে তো রোগ ভালো হয় না, রোগ ভালো করতে গেলে পয়সা লাগে। এখন বাড়ি যাও, বাড়ি গিয়ে জামাইকে ভিডিও কল করে তোমার মেয়েকে দেখিলিও। কি ব্যাপার মা, বাইরে দাঁড়িয়ে আছেন, ভেতরে চলেন। যাবো কি করে? তোমার আব্বা ভিতরে যেতে দিচ্ছে নাকি? বলছে মেয়েকে ভিডিও কলে দেখতে। আব্বা, তুমি কি সবার সাথে সম্পর্ক নষ্ট করে দিবা নাকি? আরে না, সম্পর্ক নষ্ট করবো কেন?
সবাইকে আপন ভেবে ডালি ডালি খাওয়া গা, আর আমাকে 220 কিনে এনে দে, খেয়ে মরি। মা, আব্বার কথায় আপনি কিছু মনে করেন না। আব্বা আজীবন কাল এরকমই। চলেন ভেতরে চলেন। কি করে যাব মধু? তোমার আব্বা বিষ খাবে বললো যে। আব্বার কথা ছাড়েন তো, ও জানে ধরে কোনোদিন বিষ কিনবে না। ও এত কিপ্টি। আসেন ভেতরে আসেন। কি গো, তুমি বাইরে কেন বিছানা পারছো? তুই বুঝতে পারবি নি, এখানে জামাই মেয়ে শোবে, ওখানে রোহান আর রোহানের বউ শোবে, ওখানে বিয়ান শোবে, আর ওখানে আমরা শোবো। তুমি পাগল হয়ে গেছো নাকি? সবাই মিলে এইভাবে একসাথে শোয়া যায়? সবাই মিলে যদি শুতে না পারিস তাহলে তুই ছাদে একাকি শুগা। ঘর থাকতে আমার ছাদে ঘুমাতে যাবে কেন? আমি ছাদে শুতে পারবো না। পারলে তুমি যাও, আমরা সবাই আপন আপন ঘরেই ঘুমাবো। সবাই আপন আপন ঘরে শোবো তো বলছি। সব ঘরে যদি ফ্যান চলে কত টাকা বিল আসবে বলতিনি? তাছাড়া সবাই মিলে যদি এক জায়গায় শুই তাহলে একটা ফ্যানে হয়ে যাবে না? আব্বা, তোমার মান সম্মান বলে কিচ্ছু নাই। সবাই মিলে একসাথে শোয়া যায়। ও, আমার অন্যায় হয়ে গেছে বাপ। যাও, তোমরা আপন আপন ঘরে কি শোগা, আমার যা হয় হবে। কি ব্যাপার, তুমি চোখ বুজে কান বন্ধ করে বসে আছো? কি হয়েছে তোমার? আমার আর সহ্য হচ্ছে না রে। এই ফ্যানের আওয়াজের এই বাল্বটা আলো মানুষের গরম লাগতেই পারে। দু একবার ঘুরে পড়ে বন্ধ করে ঘুমে গেলেই হয়। সারা রাত ফ্যান চালানোর কি দরকার? আশ্চর্য ব্যাপার যে, গরমের সময় ফ্যান চালাবে না? কই, আমার তো গরম লাগছে না। সেই জন্যই ছোড়াকে বলেছিল যে ফ্যান ট্যান কিনিস নি, হাত পাকাতেই হবে। তুমি তো জন্মের কিপটি, তোমার গরম লাগবে কি করে? ঘুমাবা তো আসো। না রে, এই অবস্থায় আমার ঘুম আসবে না। তাহলে থাকো। কি ব্যাপার, ফ্যানের আওয়াজ বেরিয়ে গেল কেন? ভলেন বাড়ালো নাকি? না, এইভাবে চলতে থাকলে আমি শেষ হয়ে যাব। দাঁড়া, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। শালা হ্যান্ডেল নামেছে রে, এত গরম পড়ছে আর শালার সব হ্যান্ডেল নামে তুই দিছে, বেরিয়ে আয়। কে নামেছি? যে হ্যান্ডেল নামে দিছে সে তোমার জন্য বসে আছে নাকি? দেখো গা, হ্যান্ডেল নামে দিছে পালিয়ে গেছে। এইভাবে মানুষ আছে হ্যান্ডেল নামায়, আমরা কেন থেকে মেনে নেবো না? এমন সিস্টেম করে দেবো না, হ্যান্ডেলে হাত দিলে পটল তুলবে। ও ভাবি, কারেন্টের কি হয়েছে গো? এ দেখো দেখো, কে হ্যান্ডেল নামে দিছে। আমরাও গরমে মরছি। তুমি গরমে একা মরছো? আমার বাড়িতে বিয়ান এসছে, জামাই মেয়ে এসছে, সে আমার বৌমা অসুস্থ। কোন শালা হ্যান্ডেল নামেছে গো? ও শালাকে ধরে এমন শিক্ষা দেবো না, এই কারেন্টের কাছে জীবনে আসবে না। অত কথা না বলি তাড়াতাড়ি হ্যান্ডেলটা তুলে দাও। না না ভাবি, এখন হ্যান্ডেল ব্যান্ডেল তুলবো না। ওই শালাকে ধরবো, ধরে বিচার করবো তারপরে। এখন গরমে করবো নাকি? যা বিচার করো সকালে করো। এই, তুমি হ্যান্ডেলটা তুলে দাও তো। আরে হ্যান্ডেল তুলছে, তুমি বাড়ি যাও তো। আর ভাই একটা বিড়ি দাও তো, বিশাল টেনশন আছে। এত চেষ্টা করে তো কারেন্ট বন্ধ করতে পারলো না। যাই, এবার হ্যান্ডেল নামাতে পারলেই সকাল হয়ে যাবে। মামা, আবার কারেন্টে বলে গেছে পড়ে আছে। সাত সকালে ওর আবার কি হলো? চো দেখি দিনি। আব্বা, তোমার কিচ্ছু হবে না, এক্ষুনি ডাক্তার আসছে। ওগো, তোমার কি হলো? তুমি এত সকালে এখানে কি করতে এসছো? তোমার স্বামী কারেন্টের হ্যান্ডেল নামাতে এসেছিল। আমার শ্বশুর কারেন্টে হ্যান্ডেল নামাতে এসেছিল।
শুধু আজ না, মাঝে সাথে কারেন্টের হ্যান্ডেল নামাই, তাই চোর ধরার জন্য এই প্ল্যানটা করেছিলাম। আজ চোর ধরা পড়ে গেছে। তার মানে তুমি প্রতিদিন কারেন্টের হ্যান্ডেল নামাও? হ্যাঁ আমি নামাই, তুই আমাকে বাঁচা। ডাক্তার বাবু চলে এসছে। ডাক্তার বাবু তাড়াতাড়ি আমার আব্বাকে দেখেন। কি হয়েছে তোমার আব্বার? আমার আব্বা কারেন্টে শর্ট খেয়েছে। ডাক্তার বাবু কি বুঝছেন? দেখো, সত্যি কথা বলতে কি, তোমার আব্বার বেশি দিন বাঁচবে না। ভেতরকার পাঁচ সব পুরি ড্যামেজ হয়ে গেছে। আরে সর্বনাশ, ডাক্তারবাবু তুমি কি বলছো গো? আমি কি সত্যি সত্যি মরে যাব? বাঁচার কোনো রাস্তা নাই? রোহান, তোমার আব্বা খালি ব্যাঙ্গালোর চলে যাও, পশুর সব পার্টস লাগিয়ে দিবে। ওই 20 লাখ টাকা মতন খরচা হবে। 20 লাখ টাকা? তাহলে আর বেঙ্গল ফ্যাঙ্গল নিয়ে যাবো না। এইখানে একটা কবিরাজ আছে, কাজ রাস্তা খাওয়াবো, ভালো হয় হবে, না হয় না হবে। ফালতু 20 লাখ টাকা দিয়া। ডাক্তারবাবু আপনি যা করে আমাকে বাঁচান। তুমি কাঁদো না, আমি মিথ্যে কথা বলেছিলাম। এবার তো বুঝতে পারলা টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি। আমি ভুলে গেছিলাম, মরে যাওয়ার পর সঙ্গে করে কিছুই নিয়ে যেতে পারবো না, তার টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি। আব্বা আর চুরুকারি কারেন্টের হ্যান্ডেল নামাবা না তো? মোটরসাইকেলে আসছি তাইনি, মাটি মাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে। আব্বা তুমি আর জীবনে মানুষ হবে না। ডাক্তার বাবু তাড়াতাড়ি আমার বউটাকে। মানুষ আমার ওষুধ তো খাওয়ালিনি, এদের ডাক্তার এসে কি বলছে দেখ। রুগীর অবস্থা খুবই খারাপ, এ আমার দ্বারা সম্ভব না। তোমরা বড় হসপিটালে নিয়ে যাও। এরা আমার প্রতি অনেক হিংসা, আমার টাকা খরচ করার লেগে। তার লেগে বলছিনু আমার গাছটা ওষুধটা খাই দে, দেখ 2 মিনিটে ভালো হয়ে যাবে। তুমি কিছু একটা নিয়ে আসো। ঠিক আছে আনছি। মা তুমি তাড়াতাড়ি কাপড় চোপড় গুলা সব ব্যাগে ভরে দাও। আমি কিছু বুঝতে পারছি না, বাড়িতে যে কি চলছে, এইভাবে চললে আমি শেষ হয়ে যাব। ওগো, সকালবেলায় ভাত, তাও আবার গরম, ইচ্ছে তো করেছে কি রে? বাড়িতে কুটুম এসে বৌমাকে দেখতে, আর ভাত আসবো না? তুমি কে রে এমনি খিসলেছি? সে হসপিটালে 1 গুচ্ছ টাকা দিয়ে আসনু, আর বাড়িতে কুটুমের পেছনে যদি টাকা খরচ করি তাহলে আমার কি থাকবে বলতিনি? তাই বলে অসুখ। এসে ফল টল দিয়ে চলে যাবে, ও তো কুটুম তালি করে কি আছে? আব্বা ভালো আছো? ভাবি কেমন আছে? এ দেখো না আমার হাতে, আমার অবস্থা খুবই খারাপ। তোমার আবার কি হয়েছে? তোমার আব্বার কথা শুনে বুঝতে পারছো না? আমাদেরকে আসতে দেখি তোমার আব্বার রাগ হয়েছে। তুমি জামাই মানুষ, আসো আসো, ঘরে আসো। আপনার কথা শুনে আমি ঘরে যাব না, আব্বাকে বলতে বলেন। আসলে তো যাও ঘরে যাও। এই তো ঠিক আছে, আসো। এ বুড়ি দাঁড়া, এই ক্যারিতে কি আছে রে? আব্বা ভাবি লেগে দুটো ফল নিয়ে। দে আমাকে দে। ওগো, বৌমা লাগি ফল নিশ্চয় তুমি নিলি যে, কি করবা? আরে বেচবো রে, নুন তেলের খরচটা তো বেড়াবে না, জানুয়ারি থেকে গেলি। হ্যাঁ আমি জানো, আর যা তাড়াতাড়ি গেটটা মেরে দে, নাহলে আবার কুটুম আসবে। বড় চাচা মিতুর চোখের নিচটা দেখলেন, হাতের পালসটা চেক করলেন। কি রে মা, এখনো এনিমিয়ায় ভুগছিস? মাঝখানে তো পুরাই সুস্থ হয়ে গিয়েছিলি। চাচি, ভাবি সবাই হা হয়ে গেল শুনে, বেচারাদের মন যেন ভেঙে গেল শুনে। মিতু ভীষণ অপ্রস্তুত হয়। ও ভাবেনি যে বিয়ে হয়ে যাবার পর মেয়েদের যেটা হওয়ার কথা সেটা না হয়ে সে হলো রক্তস্বল্পতার রোগী। এই রোগটা তার আগে থেকেই, বিশেষ করে তার মা মারা যাবার পর বাবা কত তাকে জোর করে ভিটামিন ও আয়রন খাওয়াতেন। চাচা ওষুধগুলি লিখে দিলেন, বেশি করে কচু শাক, আনার, বেদানা, ডালিম, সেই একই ফলগুলি খেতে বললেন। চাচি মৌ ভাবিকে কি যেন বলতে লাগলেন। মৌ ভাবি মিতুকে কাছে ডেকে নিয়ে মুখানিতে পরম মমতায় হাত ছুঁয়ে তার চোখের দিকে চাইলেন।
কি হয়েছে নন্দিনী? আমি তোমার বোনের মতো, আমাকে বলো। কই ভাবি কিছু না। বন্ধন তোমাকে আদর টাদর করে না? করে তো। তাহলে এসব কি শুনছি? তোমার এনিমিয়ার এখনো কেন থাকবে? বড়লোক আর্মির বধূ তুমি, খাবা দাবা, বরের সাথে ঘুরবা আর বাচ্চা নিয়ে নিবা। তোমার যে বয়স তাতে তো কতবার মা হওয়ার কথা। মিতু ভাবির কথার কোনো উত্তর খুঁজে পায় না। আমার তো সবে বিয়ে হলো ভাবি, এর ভিতর কতবার মা হওয়া যেত? অবাক হয় ভাবির কথা শুনে। আরে সেটা বলিনি, বলতে চেয়েছিলাম যে বিয়ের সাথে সাথে মা হয়ে গেলে আরো 2 বার কি 3 বার মা হতে পারতে তুমি। ভাবির দুষ্টুমিতে মিতু হেসে দেয়। কিন্তু মিতু বারবার মোবাইলটা দেখছিল আর উদাস দীর্ঘশ্বাস বারবার ভাবি ঠিক বুঝে ফেলে। এই মিতু সত্যি করে বলো কি হয়েছে? উনার জন্য মন খারাপ করছে, মিস করছো উনাকে, ফোন করো তাহলে। মিতুর চোখ ফের ছলছল হয়, ভাবিকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। আমার কিছু ভালো লাগছে না ভাবি, আমি উনাকে অনেক মিস করছি। আরে বোকা, কাঁদছো কেন? এটা তো ভালো কথা, উনাকে ফোন করে এখানে আসতে বলো। করেছিলাম তো, উনি ধরেননি। ধরেননি মানে কি হয়েছে? মিতু মোটামুটি ভাবিকে খুলে বলল, আর এটাও বলল আজ আসবেন না। এটা শোনার পর মিতুর কোনো কিছুই ভালো লাগছে না। হঠাৎ রেগে গেলে তারা কিছু বলতে পারে না, বিশেষ করে মেয়ে মানুষকে, আর যাকে সে ভালোবাসে তাকে। অন্যজন তোমার হাত ধরে টানাটানি করছে বাইরে থেকে এসে দেখে, রেগে যাওয়াই তো স্বাভাবিক। শোন মিতু, কয়েকটা সময় ছেলেরা মানে স্বামী চায় একান্তে স্ত্রীকে কাছে পেতে, বিশেষ করে যখন ঘরে ফিরে। সারাদিন কাজের চাপে তারা ঘরে কেন আসে? শান্তি খুঁজতে। সেই শান্তির দিকে খেয়াল রাখা আমাদের স্ত্রীদের কাজ। তাছাড়া বাইরে থেকে আসলে স্বামীর চেহারা দেখে বুঝে নিতে হয় সে কি চায়। মন ভালো থাকলে হাসি মুখে কথা বলবে, যখন মন খারাপ থাকবে কিছুক্ষণ চুপচাপ, কিন্তু সবসময় তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা তোমাকেই করতে হবে। মিতু মনোযোগ দিয়ে ভাবির কথা শোনে। আচ্ছা ফোনটা দাও, আমি কথা বলে দেখি। কি হয়েছে নন্দিনী? আমি তোমার বোনের মতো, আমাকে বলো। কই ভাবি কিছু না। বন্ধন তোমাকে আদর টাদর করে না? করে তো। তাহলে এসব কি শুনছি? তোমার এনিমিয়ার এখনো কেন থাকবে? বড়লোক আর্মির বধূ তুমি, খাবা দাবা, বরের সাথে ঘুরবা আর বাচ্চা নিয়ে নিবা। তোমার যে বয়স তাতে তো কতবার মা হওয়ার কথা। মিতু ভাবির কথার কোনো উত্তর খুঁজে পায় না। আমার তো সবে বিয়ে হলো ভাবি, এর ভিতর কতবার মা হওয়া যেত? অবাক হয় ভাবির কথা শুনে। আরে সেটা বলিনি, বলতে চেয়েছিলাম যে বিয়ের সাথে সাথে মা হয়ে গেলে আরো 2 বার কি 3 বার মা হতে পারতে তুমি। ভাবির দুষ্টুমিতে মিতু হেসে দেয়। কিন্তু মিতু বারবার মোবাইলটা দেখছিল আর উদাস দীর্ঘশ্বাস বারবার ভাবি ঠিক বুঝে ফেলে। এই মিতু সত্যি করে বলো কি হয়েছে? উনার জন্য মন খারাপ করছে, মিস করছো উনাকে, ফোন করো তাহলে। মিতুর চোখ ফের ছলছল হয়, ভাবিকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। আমার কিছু ভালো লাগছে না ভাবি, আমি উনাকে অনেক মিস করছি। আরে বোকা, কাঁদছো কেন? এটা তো ভালো কথা, উনাকে ফোন করে এখানে আসতে বলো। করেছিলাম তো, উনি ধরেননি। ধরেননি মানে কি হয়েছে? মিতু মোটামুটি ভাবিকে খুলে বলল, আর এটাও বলল আজ আসবেন না। এটা শোনার পর মিতুর কোনো কিছুই ভালো লাগছে না। হঠাৎ রেগে গেলে তারা কিছু বলতে পারে না, বিশেষ করে মেয়ে মানুষকে, আর যাকে সে ভালোবাসে তাকে। অন্যজন তোমার হাত ধরে টানাটানি করছে বাইরে থেকে এসে দেখে, রেগে যাওয়াই তো স্বাভাবিক। শোন মিতু, কয়েকটা সময় ছেলেরা মানে স্বামী চায় একান্তে স্ত্রীকে কাছে পেতে, বিশেষ করে যখন ঘরে ফিরে। সারাদিন কাজের চাপে তারা ঘরে কেন আসে? শান্তি খুঁজতে। সেই শান্তির দিকে খেয়াল রাখা আমাদের স্ত্রীদের কাজ। তাছাড়া বাইরে থেকে আসলে স্বামীর চেহারা দেখে বুঝে নিতে হয় সে কি চায়। মন ভালো থাকলে হাসি মুখে কথা বলবে, যখন মন খারাপ থাকবে কিছুক্ষণ চুপচাপ, কিন্তু সবসময় তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা তোমাকেই করতে হবে। মিতু মনোযোগ দিয়ে ভাবির কথা শোনে। আচ্ছা ফোনটা দাও, আমি কথা বলে দেখি। কেন আমার নন্দিনীকে জ্বালাচ্ছেন? আপনার ভাইকে গিয়ে ছাড়েন, এসব বলে ছাড়ব উনাকে। হায় আল্লাহ, না না ভাবি, উনি এটাতে আরো রেগে যাবেন। আরে পাগল, সত্যি সত্যি এসব বলবো নাকি? আহা ফোনটা দাও না, তারপর দেখো। মিতুর কাছ থেকে ফোনটা নেয় মৌ ভাবি, বন্ধনকে ডায়াল করে। ভাবি বেশ বাকপটু। বন্ধন ফোন ধরে, ভাবি গুছিয়ে সুন্দর করে কথা বলে তার সাথে। তোমার বর তো খুবই ভালো লোক, সে বলল যুদ্ধবিমান এর কিছু পরীক্ষা নিরীক্ষা চালাবে মিরপুর পাড়াতে, ওখানের ইনচার্জে তোমার বর। আর তোমার শরীর কেমন, কি হয়েছে বারবার জানতে চেয়েছে। কত উতলা দেখলাম তাকে। ফোনটা দিলাম, কথা বললে না কেন বোকামে? মিতু আসলে অনেক ঘাবড়ে গিয়েছিল, সেই ভয়ে ফোনও ধরে। যদি আবার বন্ধন তাকে এমন কিছু বলে দেয় তবে তো ফের কষ্ট পাবে। বাবা কি ভাব তখন দেখালো, বন্ধন সাহেব তুমি তো দেখোনি ভাবি, তাই একটা বলছো। তবে সুখের কথা বন্ধন ভাবিকে বলে দিয়েছে, ভাবি ও থাকুক আজ আপনাদের সাথে। মিতু যেন ভালোমতো খাওয়া দাওয়া করে নিজের খেয়াল নেয়, তাও বলতে বলল ভাবিকে। মিতু খেয়ে দিয়ে ভাবির পাশেই শুয়ে পড়ে। কানন ভাই গেস্টরুমে চলে যায়। মিতুর বুকটা হালকা লাগছে বেশ, তবে খুব ঘুম পাচ্ছে তার এখন। পাবেই তো বন্ধনের জন্য, কি কম চোখের পানি ফেলেছে আজকে। আর একবার আদর করতে চাইলে ঠিকই বলবো আপনাকে, কেন আমায় এত কাঁদালেন? তখন অত সহজে আদর করতে দিব না, বুঝবে তখন। কিন্তু আমিও যে ভেবে ভেবে ঘুমিয়ে যায় ফের মিতু। বন্ধন তো অবাক করে দিয়ে পরদিন সকাল 7টায় এসে হাজির।
চাচি ও ভাবি তো পুরোই অপ্রস্তুত। আজ প্রথম এসেছে বন্ধন তাদের বাসায়। তড়িঘড়ি করে নাস্তার আয়োজন করে। কাননও বাইরে থেকে কিছু নাস্তা, পরোটা, স্যুপ, চিকেন ফ্রাই নিয়ে আসে। চাচি জর্দাসেমাই করে দেন ঝটপট। পায়েস করতে চেয়েছিলেন কিন্তু বন্ধন বলল তার তাড়া আছে। নীল সুগোটে ক্যাপ আর সানগ্লাস লাগিয়ে এসেছেন, কিন্তু এই পোশাক তো কাল দেখিনি। সেনা বিভাগ থেকে পরে এসেছেন। মিতু আর চোখে তাকায় তার স্বামীর দিকে। এ তো হ্যান্ডসাম তার স্বামী, আগে তো মনে হয়নি। সবার সাথে কুশল বিনিময় করে বন্ধন চাচা চাচিদের পায়ে হাত দিয়ে সালাম করে গাড়ি থেকে একটা ডালা নামায়, তাতে স্যান্ডউইচ, লাড্ডু, বিভিন্ন ধরনের ফলমূল সাজানো। আর্মিদের সকাল বা বিকেলের নাস্তা, যেটা এভাবে সাজিয়ে পরিবেশন করে। মিতু এটা আগেও দেখেছে। চাচাকে জিজ্ঞেস করে মিতুর মাথা ঘোরানোর ব্যাপারটা, চিন্তার কিছু আছে কিনা, টেস্ট লাগবে কিনা, বা বাইরে নিয়ে মিতুকে চিকিৎসা করাতে হবে কিনা। একসাথে এত প্রশ্ন শুনে চাচাও হেসে দেন। কিছু লাগবে না, যা ওষুধ দিয়েছি তাতেই চলবে। তোমার ওয়াইফকে ভালো করে খেতে বলবে। এন্ড মাই সন, গিভ হার প্রপার টাইম। তোমরা বাইরে কোথা থেকে ঘুরে আসো, ভালো মেডিকেয়ার হবে এটা। জি চাচা, ঘুরে আসবো খুব দ্রুত, চিন্তা করবেন না। মিতু এবার গাড়িতে ওঠে। আজ ও হালকা অফ হোয়াইট কালার শাড়ি, লাল বেনারসি ব্লাউজ দিয়ে পড়েছে। আর শাড়িটা ভাবির। ভাবি মিতুকে সত্যি অনেক পছন্দ করে। মিতু পছন্দ করে তার এই প্রিয় ভাবিকে। মিতুকে সেই রকম লাগছে। হালকা কালারটা ওকে ভীষণ মানিয়েছে। গোসল করেছে মিতু চুল ছাড়া। পাশে বসে বন্ধন সাহেব মিতুর দিকে বারবার তাকায়। মিতু অভিমানী মুখ করে গ্লাসের পাশে চেয়ে দেখে প্রকৃতি। হঠাৎ বন্ধন তার গা ঘেঁষে বসে। মিতু টের পায় বন্ধনের এক হাত মিতুর শরীরের পেছন দিক থেকে তার বাহুতে চলে গেছে। পেটে স্পর্শ করতে চাইছে বন্ধন। মিতুর খোলা চুলের ধার ঘেঁষে ঘাড়ের কাছে মুখ ছোঁয় ফের। কি করছেন? ড্রাইভার কিন্তু সামনে। তোমার গায়ের গন্ধ নিচ্ছি মিতু, সেই রকম তোমার শরীরের ঘ্রাণ আমাকে পাগল করে দেয়। মিতু পুরোই অপ্রস্তুত। মনে মনে ভাবে 2 দিন ভাব দেখিয়ে এখন নতুন করে ঢং করে দেখাচ্ছে বন্ধন। রাগ করার সময় মনে ছিল না। মিতু হাত দিয়ে সরিয়ে বাধা দেয়। এখনো খানিকটা অভিমানে মিতু। কম কষ্ট পায়নি মিতু, রাগ তো হবেই। বন্ধন বুঝে যায়। গ্লাস উঠিয়ে দেয়। মিতুর গলায় আবার মুখ ঘেঁষে। এক হাতে মিতুর গোলগাল গালটা নিজের মুখের কাছে টেনে ধরে বন্ধন। কোনো বারণই শোনে না সে। বন্ধন কি নেশা জাতীয় কিছু খেয়েছে নাকি? গাড়িতে এমন করছেন কেন? মিতু কিছুই বুঝতে পারছে না। ফের ড্রাইভারকে গন্তব্যস্থলে যেতে বলে, কিন্তু সেটা তাদের বাসা নয়। কোথায় গাড়ি ঘোরাচ্ছে? বন্ধন আজ মিতুকে নিয়ে কোথায় যাচ্ছে? মিতু একেবারেই বুঝে উঠতে পারে না। বন্ধনের কথা অনুযায়ী ড্রাইভার উত্তরাতেই গাড়ি ঘোরায়। এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ 2A, 5 তারা বিলাসবহুল হোটেল, হোটেল লা মেরিডিয়ান। বন্ধনের এক ব্যাংকার বন্ধু ক্লায়েন্ট হোটেলের ফুড কোর্টের এর ম্যানেজার। বন্ধন এখানে আগে প্রায় আসতো, বিশেষ করে ওর ব্যবসায়ী, ব্যাংকার, বিভিন্ন বন্ধুদের সাথে আড্ডা দিতে। হোটেল এ ঢোকার পর মিতুর কৌতূহলের শেষ নেই। বন্ধন গাড়িতে অবশ্য বলছি, এই হোটেল তার প্রিয় জায়গা। রিসেপশনে যারা ছিল বন্ধনকে দেখে মনে হলো আগে থেকেই চিনে ওকে। তাছাড়া তারা এখানে আসবে বিজনেস ক্লাস রুম বুকিং করা, সেটাও বুঝে। মিতুকে পরিচয় করিয়ে দিল বন্ধন। সবাই হাসি মুখে গুড মর্নিং ম্যাম বলে তাকে অভ্যর্থনা জানাল। বন্ধনের হাতে ডোর কি দিয়ে বলতে লাগল, হ্যাভ এ গুড ডে। মিতু হোটেলে ঢোকার আগেই বলতে লাগল, বাসায় যাবেন না? বাসা ছেড়ে এখানে নিয়ে এলেন কেন? বন্ধন বলল, কারণ এখন বাসায় যাওয়ার মতো মুড নাই, খুবই প্লেজের জায়গা এটা। আর এভাবে কেন বলছো? তোমার কি ভালো লাগছে না? তা লাগছে, কিন্তু। কোনো কিন্তু না, তুমি আমার বিয়ে করা বউ, এত আনিজি হচ্ছ কেন? আনিজি তো হওয়ারই কথা নাই, বার্তা নাই। আজ হোটেলে নিয়ে আসলেন, কি চলছে মনে কে জানে। মিতুকে রুমে নিয়ে আসলো বন্ধন। রুমের গেট লাগিয়ে দিল। 5 তারা হোটেল বলে কথা, তার উপর বিজনেস ক্লাস ডিলাক্স রুম। রুমে ঢোকার আগে ফ্লোরগুলোতে মিউজিকের শব্দ পাচ্ছিল মিতু। রুমের চারপাশে সাউন্ড সিস্টেম দেয়া। বেশ লাগে মিতুর। এ রকম বিলাসবহুল হোটেল এসে আগে কখনো আসেনি। স্টাডি ট্যুরে কক্সবাজারে এসেছিল কলেজের শিক্ষার্থী বন্ধু ও শিক্ষকদের সাথে। যদিও সে হোটেলও পরিপাটি সুন্দর, সেটা ছিল সাধারণ হোটেল। তবে 5 তারা হোটেলের ভাবি আলাদা। সেই রকম জাকজমকপূর্ণ দেখে মিতু ভীষণ মনোমুগ্ধ হয়। বন্ধন মিতুকে দেখে তা বোঝে। দরজা লাগিয়ে মিতুর ডান হাত ধরে কাছে টানে। কি মিতু, কেমন লাগছে এখানে? ভালো, খুব ভালো। মিতুকে ভীষণ আনন্দিত দেখে বন্ধন। মিতুর চোখে মুখে হাসির রেখা ফুটে ওঠে। খুব মায়া হয় তার। এতদিন ধরে মেয়েটাকে সে আলাদাভাবে কোথাও নিয়ে যায়নি পর্যন্ত। আর কোথাও যাবে মিতু না? তুমি যদি চাও হোটেলটা ঘুরে ঘুরে দেখতে পারো, ছবিও তুলে নিতে পারো। হোটেল ঘুরে ঘুরে দেখার কি আছে? সেটা আপনার ইচ্ছা ম্যাম, অনুনয় জ্ঞাপন করে যেন বন্ধন। আচ্ছা, পর্দাগুলো সরিয়ে দেই বলে রুমের করিডোরের কাছে যায় মিতু। বন্ধন বাধা দেয়। উহুহ, কোনো পর্দা এখন সরাসরি নাই। ফের কাছে টানে, তাকায় মিতুর মায়াভরা মুখটাতে।
ফের কাপাকাপি মিতুর। আচ্ছা এত কাঁপো কেন তুমি? আমি কি বাঘ না ভাল্লুক? মিতু কিছুই বলে না, চোখ নামিয়ে লাজুক হাসে। চা কফি সফট ড্রিঙ্কস খাবে মিতু? ঠান্ডা শরবত অর্ডার দিতে পারেন। কি শরবত? বেলের শরবত পাওয়া যাবে এখানে। রুমে প্রয়োজনীয় নাম্বারগুলোতে ফোন দেয় বন্ধন। বেলের শরবত হবে না পাপায়া, বেনানা, অরেঞ্জ এসব হবে খাবা? কোনটা বলবো? পাপায়া তবে ঠান্ডা। ঠিক আছে, আর কিছু চিকেন বা থাই স্যুপ? না এখন না। বন্ধন পাপায়া জুসের অর্ডার দেয়। রুম সার্ভেন্ট এর জন্য অপেক্ষা করে। জুস প্রায় সাথেই দিয়ে যায়। ফের গেট লাগিয়ে রুমে লাইট অফ করে। ঘরটা পুরোপুরি অন্ধকার। তবে মিতু এখন খেয়াল করল ক্যান্ডেল আগে থেকেই জ্বলছে ঘরের দুপাশে। মিতুর হাতে শরবতের গ্লাসটা দিয়ে বলতে লাগল, মাই লেডি নাও ইটস আওয়ার শ্যাম্পেইন টাইম, রেডি ফর ড্রিঙ্ক ইট। পাপায়া জুসটাকেই শ্যাম্পেইন বলছে বন্ধন। শরবত খুব ধীরে ধীরে খাচ্ছে মিতু। বিছানায় বসা মিতু, এখনো সেই লাজুক হাসি। বন্ধন মিতুর কানের পাশ থেকে চুলগুলো আঙুল দিয়ে নাড়াচাড়া করে। ফের ওর গালে আদরের পরশ বুলায়। মিতু চোখ তো বন্ধই করে ফেলে আবেশে। এখন বুঝছো কেন তোমাকে এখানে নিয়ে এসেছি? তুমি জানো এটা আমার ফেভারিট প্লেস। ভ্যালেন্টাইন এ তো এখানে কাপড়রা বেশ এনজয় করে। মিতু এবার চোখ বড় করে চায় বন্ধনের দিকে। এবার কোমরে হাত দিয়ে বেশ একটা ভঙ্গি নিয়ে বলে, মানে কি? আর কতবার কতজনকে আনছেন? হা, তোমরা মেয়েরা এত সন্দেহপ্রবণ কেন? মিথ্যা বলবো না, বাবাই এর মাকে নিয়েও হোটেলে গিয়েছি, তবে সেটা কক্সবাজারে। ওর অসুখটা ধরা পড়ার আগে খুব ইচ্ছা ছিল এখানে একবার নিয়ে আসবো। বাট মিতুর বড্ড মায়া হয় শুনে। বন্ধনের গালে হাত দিয়ে বলে, থাক, মন খারাপ করবেন না, উনার জন্যে দোয়া করেন। মিতুর ছোঁয়া পেয়ে জাপটে ধরে ওর হাত থেকে গ্লাসটা সরিয়ে বুকের কাছে মাথা দেয় বন্ধন। মিতুর মনে হলো বন্ধন কাঁদছে। মিতু বন্ধনের মুখটা দুহাত দিয়ে ধরে। প্লিজ বাবু, এভাবে কাঁদবেন না, আপনি কাঁদলে আমার ভালো লাগে না। তুমি আমাকে ছেড়ে যাবে না তো মিতু? চোখের সামনে আমি কে আর মৃত্যুটা সহ্য করেছি শুধু বাবাই এর মুখ চেয়ে, না হলে আমিও শেষ হয়ে যেতাম। এত ভালোবাসেন আপনি কে? মিতু চুপ করে তার স্বামীর দিকে তাকায়, ফের জিজ্ঞেস করে, এখনো? বন্ধন দেখল মিতু কথাটা শুনে মন খারাপ করে ফেলেছে। চোখ ছলছল। মিতুর বন্ধনের বাহুডোর থেকে সরে আসতে চায়। কান্নাকাটি তো করবেই। তার চাইতে 14-15 বছর বয়সের ছোট। কত স্বপ্ন নিয়ে সে তার কাছে এসেছে। কিন্তু বন্ধন এসব তাকে কি বলছে? কোনো মেয়েই তার ভালোবাসার মানুষের মুখ থেকে এটা শুনতে চাইবে না। মেয়েরা আর যাই হোক ভালোবাসার ভাগ দিতে চাইবে না। আরে কই যাও মিতু? কই আর যাব? আমাকে তো আপনি ভালোবাসেন না, কেয়াই আপনার সব? সেই একই কথা শুরু করে দিয়েছেন। প্রচন্ড অভিমান করে মিতু, আরে তুমি কি বাচ্চা, এত রাগ করছো কেন? ও তো এই পৃথিবীতে নেই, ওর উপর রাগ করবে বলো? উনার উপর রাগ করছি? কে বলল? আমি আপনার কথা বলছি। সত্যি করে বলেন, আপনি এখনো তাকে ভালোবাসেন? আর আমি কি ফেলো না? কেন বিয়ে করেছেন আমাকে বলেন? কি চান আপনি? আমার শরীর তাই তো, যে এখনো তাকে ভুলতে পারছেন না। বারবার একই কথা। মিতুর অস্থিরতা বেড়ে যায়। চোখ বেয়ে জলের ফোয়ারা যে কতখানি ঝরে পড়ছে বন্ধন দেখে ভীষণ অবাক হয়। একবারেই বাচ্চা আর ভীষণ আদুরে মেজাজে মনে হয় মিতুকে। বন্ধন ফের জড়িয়ে ধরে মিতুকে। মিতুর পাগলামি বন্ধনের কাছ থেকে সরে যেতে চায় অভিমানে। এবার শক্ত করে জাপটে ধরে বন্ধন মিতুকে। আহা, কেন রাগ করছো? শুনো, কে আমার প্রথম স্ত্রী। বাবাই এর মা চাইলেই কি আমি ওকে ভুলে যেতে পারি? তাহলে আমাকে সত্যি বলবো, তুমি এখন আমার জীবন, বেঁচে থাকার ঠিকানা। আমি ভাবতে পারিনি আমি আবার নতুন করে ভালোবাসবো। যখন থেকে দেখেছি তুমি বাবাইকে বিয়ের পর থেকে নিজের মায়ের মতো ভালোবাসছো। নানুর দিকেও কত খেয়াল, আর নিবিড়কেও স্নেহ করো তা আমি জানি। তাহলে কাল রাগ করলেন কেন বলেন? এতবার আপনাকে ফোন দিলাম, সে কি রাগ আপনার খেয়ে পর্যন্ত গেলেন না? তোমার উপরে রাগ করিনি সোনা, রাগটা নিবিড়ের উপরই ছিল। আর তোমাকে কাছে পেতে খুব ইচ্ছে হচ্ছিল, তুমি আসছিলে না, তাই আরো মাথা গরম হয়ে গিয়েছিল। আচ্ছা, এতদিন আমাকে কাছে পেতে ইচ্ছে করেনি? অথবা বিয়ের আগে আমাকে কি আপনার ভালো লাগতো না যখন আমি পড়াতে আসতাম বাবাইকে? কেন লাগবে না? তুমি সুন্দরী, যৌবনা না লাগার তো কোনো কারণ নেই। তাহলে যে বিয়ের আগে বললেন, তার পেছনে কারণ ছিল মিতু। নানু যখন প্রথম তোমার কথা আমাকে বলল, তুমি বাসায় আসতে, কিন্তু ভালোভাবে তো তোমার সাথে দেখাই হতো না, কথা কি হবে? তারপর তোমার ছবি দেখালো, আমার কেমন জানি মায়া হতে লাগল তোমার ছবি দেখে। মনে হলো আমার চেয়ে এত অল্প বয়সী মেয়ে, সে কেন রাজি হবে আমাকে বিয়ে করতে? তারপর ওই কথাটা এজন্যই বলেছিলাম যাতে তুমি ঠিক সিদ্ধান্তটা আমাকে জানাও, যে তুমি আসলে কি চাও। পরে দেখলাম তুমিও আর অমত করলে না। বিশ্বাস করো মিতু, ভীষণ খুশি হয়েছিলাম আমি। মিতু মুগ্ধ নয়নে বন্ধনের কথা শুনছে। আচ্ছা, ওই দিন আমাকে 1000 টাকার একটা নোট দিয়েছিলেন, মনে আছে আপনার? মনে আছে, কিন্তু তুমি তো নিতে চাও নাই, জোর করে তোমার হাতে গুঁজে দিতে হয়েছে। কেন নিব আপনি বলেন? আচ্ছা, কেন দিয়েছিলেন? এটা আমাদের পারিবারিক ঐতিহ্য, হবু বউ বা স্ত্রীকে কিছু দেয়া। মা থাকলেও তো দিতেন। তাছাড়া তুমি বিয়েতে অমত করনি, গাড়িটাতেও চড়তে চাওনি।
আমার নিজের কাছে খারাপ লাগছিল, তাই টাকাটা তোমার হাতে দেখলেন না গুজে দিয়ে চলে গেলাম। হুম, বিয়ের আগে প্রথম স্পর্শ করেছেন আমার হাত ধরে, আর যখন বিয়ে হলো স্পর্শের নামগন্ধ নেই। ফের অনুযোগ মিতু। আহা বাবু, আমার কি কম খারাপ লেগেছে তোমাকে আদর করতে পারিনি? তাহলে এতদিন করেননি কেন? তোমাকে হারানোর ভয় বাবু। কেয়াকে হারিয়েছি, আমার মনে হতো তোমার চেয়ে বয়স বেশি আমার মতো স্বামীকে তুমি যদি গ্রহণ করতে না চাও, তাই জোর করিনি। মিতু অপলক চোখে দেখে তার স্বামীকে। বন্ধন যে তাকে এসব বলছে তার বিশ্বাসই হচ্ছে না। সত্যি বন্ধন, সত্যি আমাকে এত ভালোবাসেন? হুম, অনেক সেদিন বুঝো নাই সোনা, সেদিন ভালো করে তোমায় আদর করতে পারিনি, আজ মন ভরে ভালোবাসবো জান। বলেই অনবরত মিতুর মুখটায়, গলায়, কাঁধে ফের বাহুতে আদরের উষ্ণ পরশ বুলিয়ে দেয়। কাপা কাপা ঠোঁটগুলো আজ যেন আরো গভীর আবেশে নিজের করে চুষে নেয় বন্ধন পরম তৃপ্তিতে। কি হলো মিতু, চুপ করে আছো কেন? চোখ খোল, তাকাও আমার দিকে। লজ্জায় আর আবেশে মিতু তাকাতেই পারে না, তবু বন্ধনের ভালো লাগে মিতুর কিশোরীর মতো আবেগী আচরণ দেখে। আবার লক্ষ্য করে বন্ধন মিতুর চোখ দুটো সেই দিনের মতোই আজকে যেন আরো বেশি টসছে লাল। ভালোবাসার মধুর ছোঁয়ায় একেবারে বুঁদ হয়ে আছে যেন সে। ওই চোখ পড়ে বন্ধন বুঝে নেয় মিতুর অন্তরে উত্তাল আহ্বান আর কত যে আকাঙ্ক্ষা। মিতুর অবশ শরীরটা পাঁচকোলা করে তুলে নেয় এবার। আরে কি করছেন, পড়ে যাব তো। পড়বা কেন, আমি আছি না, সারা জীবন বুকের পাঁজরে এইভাবে বেঁধে রাখবো তোমায়, বলে মিতুকে শয়তনে বিছানায় শুয়ে দিয়ে নিজের বুকের কাছে টেনে নেয় বন্ধন। সত্যি? হুম সত্যি। বিশাল রুমে করিডোরের পর্দাটা হঠাৎ হাওয়ায় উঠতে শুরু করে। একপাশের জানালা শোবার বিছানার পেছনে খোলা মনে হচ্ছে। বাইরে বিদ্যুৎ চমকানোর আওয়াজ আসছে, বৃষ্টি আসবে হয়তো। রুমে মৃদুই মন্দ বাতাস ঢুকেছে খানিকটা। বন্ধন যায় করিডোরের খানিকটা খোলা দরজাটা বন্ধ করে দিতে। মিতু বন্ধনের কোলার ধরে আটকে রাখে। বাইরে বৃষ্টি ঝরা শুরু হয় ধীরে ধীরে, টপাটপোখোলা জানালার বাতাসে ক্যান্ডেলগুলো নিভে যায়। বদ্ধরুমে দুজন মানুষও সেই কতদিন পর ভালোবাসার বৃষ্টিতে ভিজতে থাকে অবিরাম। বন্ধন মিতুকে এখানে নিয়ে এসেছে সকাল প্রায় 10:30টায়। মিতু গোসল করে তোয়ালে দিয়ে চুল ঝাড়ছে। তোয়ালে পেঁচিয়ে চুল ঝাড়া তার অভ্যাস। হোটেলের ভারী তোয়ালে তবুও কষ্ট করে চুল ঝাড়ছিল, কাবার্ডের আয়নার সামনে দাঁড়িয়ে। চুল ঝাড়ার পানিগুলো বন্ধনের মুখে লেগে গেল। ঘুম কাতুরে এখনো বন্ধ। মিতুর দিকে নিভু নিভু চোখে তাকায় সে। ঘরে বেশ আলো। মিতু ততক্ষণে হোটেলের ভারী পর্দাগুলো সরিয়ে দিয়েছে। চাচার বাসায় আসার সময় সেই সবুজ আর লাল পাড়ের শাড়ি পরেছে এখন অফ হোয়াইট ব্লাউজ দিয়ে, যেটা তার মৌভাবী তাকে শাড়ির সাথে দিয়েছে। হঠাৎ টাওয়াল এর তন্তু মিতুর ব্লাউজের পিছনের হুকের সাথে লেগে যায়। মিতু বিরক্ত খুব। ইস! বন্ধন ততক্ষণে বিছানা ছেড়ে উঠে যায়। তোয়ালের সুতাটা শয়তনে ছুটিয়ে দেয়। দেখে মিতুর ফর্সা পিঠ। এত লোম পিঠে তোমার? বন্ধন অবাক বেশ। হুম, কেন? আপনার ভালো লাগে না বুঝি? পেছন থেকে জাপটে ধরে ফের বন্ধন। কেন আজ বুঝো নাই? তোমার সব কিছুই এখন আমার ভালো লাগে বুঝছো, পাগলি একটা। উহু ছাড়েন তো, যান সরেন সরেন। মিতু ঝটকে সরিয়ে দেয় বন্ধনকে। কি সরব? গোসলে ঢুকেন যান। কোটা বাজে দেখেন, ক্ষুধা লাগছে অনেক। হুম, কিন্তু কাজটা ঠিক কর নাই মিতু। ওমা, আমি আবার কি করলাম? মিতুর বিস্ময়। ফের কাছে টানতে চায় বন্ধন। এই আমাকে রেখে গোসল করলা কেন? একসাথে করলে কি হতো? মিতু ধরা দেয় না, ফের দূরে সরে যায়। আপনি তো পড়ে পড়ে মহাসুখে ঘুমাচ্ছিলেন, ডাকবো কি করে? উফ, জান তো অনেক হয়েছে, ফ্রেশ হন জলদি। থ্যাঙ্কস। কেন? হুম, মিতু লাজুক হাসে। বন্ধন শাওয়ার নিতে ওয়াশরুমে চলে যায়। মিতু হোটেলের ব্যালকনিতে দাঁড়ায় কিছুক্ষণ। হোটেলের চারপাশটা দেখার চেষ্টা করে। রাতে বোধহয় হোটেলটা আরো বেশি জাঁকজমক দেখায়। ফের আকাশটা দেখে বেশ ঝকঝকে স্বচ্ছ লাগে আকাশটা। মিতু প্রাণ ভরে নিঃশ্বাস নেয় চোখ বুজে। ফের আকাশটার দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেয় হাত মুঠো করে আর মৃদু হেসে। বন্ধন ফ্রেশ হয়। তার লাগেজ ছিল গাড়িতে। লাগেজ খুলতে বলে বন্ধন কি পড়বে তাই বের করে দিতে বলে মিতুকে। মিতুর পছন্দ মতো ওয়াশরুম থেকে এসে ফিরে টিভিটা ছেড়ে দেয় সে। ইন্দ্রাণী সেন এর ভালোবাসি ভালোবাসি গানটা হয় তখন। মিতুর খুব পছন্দের গান এটা। গুনগুন করে মিতু গায় তখন। আচ্ছা, গানও জানেন দেখছি বন্ধনের মতো। তা জানি একটু অদ্ভুত, তবে শিখলে বোধহয় ভালোই করত। বন্ধন এসে কপালে আলতো চুমু খায় মিতু। বোধহয় না, অনেক ভালো করত। গান শিখবে তুমি? বলে দিব। আরে না না, এই বুড়া বয়সে কি আবার গান শিখব? তুমি বুড়া, তাহলে আমি কি? বন্ধনের মুগ্ধতা আরো বেড়ে যায়। জড়িয়ে ধরে ফের মিতুকে। এত পাগল করে দিচ্ছ কেন আমাকে? বলে ফের মিতুর মুখটা ধরে আদর বুলিয়ে দেয় মমতায়। এই কি হয়েছে আজ আপনার? সত্যি বুঝতে পারছি না। সারাক্ষণ তোমার কাছে থাকতেই ভালো লাগছে, এভাবে তোমাকে জড়িয়ে। আজ কত বছর পর, বিশ্বাস করো আজ তোমার ছোঁয়ায় আমি আরো বেশি। কত বছর পর কি বন্ধন? হঠাৎ ফোনটা বেজে ওঠে বন্ধনের। ওপাশ থেকে নানু বলে ওঠে, কই আছোস বাবু? মিতু কি তোর লগে? কাইল রাত্রে কইলা আইব না, আইজ তো কোনো খবরই নাই।
হুম নানু মিতু আমি দুজনেই একসাথে আছি। বন্ধন বিছানাতে মিতুর কোলে মাথা দিয়ে ফোনে কথা বলে নানুর সাথে, আর হাত দিয়ে মিতুর মুখে আদর বুলায়। মিতু কোথায় যেন হারিয়ে যায় আর শোনে তার স্বামীর কথা। বন্ধন ফের বলে ওঠে, এ তো চিন্তা করো না, আর আমাদের আসতে একটু লেট হতে পারে। মিতু মুগ্ধ নয়নে তাকিয়ে দেখে বন্ধনকে অনেক বেশি সজীব সতেজ লাগছে। এত সুপুরুষ বন্ধন, মনে মনে ভারী অবাক হয় সে। বন্ধনের চোখ দুটো অদ্ভুত সুন্দর। মিতুর মনে হতে লাগলো এর আগে কোনো পুরুষের চোখ তার চাহনি তো তার হৃদয় কাটতে পারেনি। তাছাড়া ভালো করে কারো দিকে মিতু তাকাতেও পারত না, ওর লাজুক স্বভাবের জন্য, হিমেলের ভাষায় ওর ক্ষেত স্বভাবের জন্য। ফের ভাবে মিতু, ওই চোখে জাদু আছে বন্ধন, আমার প্রাণনাথ। শুধু আপনি আজ পাগল হননি, আমিও যে। আচ্ছা সত্যি আমাকে আদর করে আপনি পাগল হয়েছেন? ফের শোনে বন্ধন বলছে, কোনো মেহমান আসবে? মিতু এবার বুঝে ফেলে নানু কি জানতে চাচ্ছে বন্ধনের কাছ থেকে। বুদ্ধু একটা নানু কি বোঝাতে চাইছে কিছুই বুঝতে পারছে না বন্ধন। মিতু এইবার বন্ধনের কাছ থেকে ফোনটা নিয়ে নানুকে বলে, আমি ঠিক আছি নানু, চিন্তা করো না। বাবাই কি করছে? আচ্ছা এসে পড়বো, তোমরা খেয়ে নাও। ফোন রেখে দিয়ে মিতু বন্ধনকে বলে, চলেন বাসায় চলেন। বাসায় কেন? আজ তো আমরা সারাদিন ঘুরবো, তারপর এখানেই কাটাবো। কিছুক্ষণ ভেবে মিতু বলে, না না আজ না। কেন? এখানে ভালো লাগছে না? লাগছে, কিন্তু বাবাই এর জন্য চিন্তা হচ্ছে, ওর পরীক্ষা সামনে। তাছাড়া নানুর শরীরও তো ওই দিন খারাপ করেছে। উফ নিবিড় আছে তো, এত চিন্তা করছো কেন? কোনো কিন্তু না। মিতুর ঠোঁটে হাত রাখে বন্ধন। ফের আদুরে কণ্ঠে বলে, আচ্ছা মিতু তুমি এত ভালো কেন? হুম। ফের লাজুকতা মিতুর। বন্ধন জড়িয়ে নেয় মিতুকে, বুকে বুক লাগিয়ে কপালে চুমু